পাড়া প্রতিবেশী এবং পঞ্চায়েত প্রত্যেকটি ব্যাপারেই আমাকে সাহায্য করে আসছে। সেবার কাঁচা ঘরটি আগুনে পুড়ে গেল। পঞ্চায়েত ও প্রতিবেশীরা মিলে টিনের ঘর করে দিয়েছিল। এবার তারা সরকারি উদ্যোগে আমার বাড়ির পাশের রাস্তার উত্তর দিকে অঙ্গনারী স্কুল খুলল। সেখানে বাচ্চাদের একবার খাওয়ানো এবং পড়ালেখা তথা নিয়ম শিক্ষার জন্য 5 বছর বয়স হলেই এখান থেকে বাচ্চারা গিয়ে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আমার বিদ্যে ছিল 5ম শ্রেণী পাস। সিপিএম পার্টি লোক আমাকে 8ম শ্রেণীর প্রমাণ তৈরি করে কাজটি দিল। অনেক বাচ্চাদের পেলাম। আমারও মন মানসিকতা অনেক শক্তিশালী হলো। প্রতিদিন সকালবেলা নিয়মিত স্কুল শুরু হয় আর শেষও হয়, কিন্তু নিজের ঘর সামলাতে কষ্ট হয়। মেজ ছেলে চাষ ছাড়াও ছুতোর মিস্ত্রির কাজ করে, তাকে বিয়ে দিলাম। মেজ বউ ধীরে ধীরে বেশ সংসারী হয়ে উঠল। মেয়ের বিয়ে হয়ে গেছে প্রায় 2 বছর হলো। ছেলেও হয়েছে আমার পরিচর্যাতেই। তারপর সে নিজের বাড়ি চলে যায়। তার শ্বশুরমশাই তাকে খুব ভালোবাসে, একদম নিজের মেয়ের মতন। শাশুড়ি না থাকার ফলে তার পরিচর্যা ঠিকমতো হয় না। সাথে সাথে বরের সঙ্গেও তার বনিবনা ক্রমশ নষ্ট হচ্ছে, খারাপ দিকে যাচ্ছে। সবার অজান্তেই একটি স্বামী পরিত্যক্ত বইয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়েছিল, কিন্তু বাবা সেটা মেনেছিল না। ভেবেছিল ছেলেকে বিয়ে দিলে ছেলে শুধরে যাবে, কিন্তু না, তা হয়নি। বরং জমি জামা চাষবাস কাজকর্ম ছেড়ে সেই বউটির কাছে গিয়েই থাকত। আর বউটিও সবকিছু জেনেও সে পরকীয়া প্রেমিককে ছাড়ছিল না। অনেকবার গ্রাম্য সালিশি বসিয়েছে বাবা, ছেলেকে মানানো যায়নি। সে ত্যায্যপুত্র হতেও রাজি আছে। এভাবে চলল অনেক দিন, কিন্তু ছেলে কোথায় যে কখন চলে যেত। অনেক দিন পর একবার হয়তো আসতো, আবার চলে যেত। অবশেষে বাবা ছেলেকে বলল, তোকে আমি সম্পত্তির 1 কানা করিও দেব না, সব বৌমা আর নাতিকে লিখে দেব। তাতেও কোনো হেলদোল না দেখে আবার সালিশি ডাকা হলো। গ্রাম্য মোড়ল পঞ্চায়েত সবার উপস্থিতিতে সিদ্ধান্ত নেয়, বৌমা এবং নাতির নামে সমস্ত সম্পত্তি কোর্ট থেকে লিখে পড়ে দেয়া হবে আগামীকাল। পরের দিন থেকে বাবার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক থাকলো না। কোথায় থাকে সে তো আসেই না, কিন্তু সে যাওয়ার আগে সমস্ত কিছু জেনে গেছে। এতেও তার কোনো গুরুত্ব ছিল না। সে ওই আগের বউটার সঙ্গেই থাকতে চায়। মেয়ের শ্বশুরমশাই মেয়ের হাতে দলিলপত্র ধরিয়ে দিয়ে বলল, এখানে থাকলে তুই নাতিটাকে মানুষ করতে পারবি না। ভবিষ্যতেও আমার ছেলের মতোই হয়ে যাবে। তুই ওকে তোর মায়ের বাড়ি নিয়ে যা। টাকা পয়সা আমি দিয়ে আসবো, মাঝে মধ্যে তুই এসে নিয়ে যাবি। তোর প্রতি আমার মেয়ের দাবি, তাই আমি চাই তোর আর নাতির মঙ্গল হোক। মেয়ে ফিরে এলো আমার বাড়িতে, নাতিকে নিয়ে, শ্বশুরকে নিয়ে। শ্বশুর কয়েকদিন থেকে চলে গেল। মাঝে মধ্যে আসে, জামা কাপড় এবং ফসলের সময় টাকা পয়সাও দিয়ে যায়। আমি আর কি করব? যা হবার হবে। অনেক কিছুই তো হলো, যা আমি কখনো চাইনি। নিয়তি আমাদের পরিচালনা করে, আমাদের দ্বারা পরিচালিত হয় না। যাই হোক, চাইলেই তো সবকিছু পাওয়া যায় না। খারাপ নিয়তি কিছুতেই যেন আমাকে ছাড়তে চায় না। এবার বড় ছেলে অসুস্থ হয়ে পড়ল। ক্রমাগত বেড়েই চলেছে অসুস্থতা। অনেক চিকিৎসা করানো হলো, কিন্তু লাভ হলো না। একদিন সেও আমাকে ফেলে মহাশূন্যে বিলীন হয়ে গেল। বহু কেঁদেছি, কিন্তু সেদিন আমি কাঁদতে পারিনি। আমার চোখের জল বোধহয় শুকিয়ে গেছিল। শহর থেকে শুধু ভাইপো এসেছিল, আর কেউ আসেনি। দাদাও একবার এলো না। একে একে সবাই আমাকে ছেড়ে যার যখন ইচ্ছে চলে গেল।
আমার ইচ্ছে, আমার কষ্ট, চাওয়া পাওয়া কোনো কিছুরই মূল্য নেই তাদের কাছে। সারা জীবন শুধু কর্তব্য করে গেলাম। কার জন্য? কিসের জন্য? কি পেলাম আমি? দাদা ভাইকে ঠকিয়ে জমি দোকান কেড়ে নিয়েছিল। ভাই আমার কাছে একবার বলেছিল, তুই বড় দিদি, একবার দাদাকে বল না। জানি সে যা ঠকিয়ে নিল তার ফেরত দেবে না। তবু এটা যে অন্যায় সেটাও তো একবার দাদাকে মুখে বল। ভাই বলল, তুই তো জানিস খাস জমি 4 কাঠায় বাড়ি, 2 ভাই দখল করেছিলাম। ওই জমিতে একটা দোকান করেছিলাম অনেক কষ্ট করে, রক্ত জল করে। অথচ বইয়ের কথায় আমাকে ঠকালো, নিজের ভাইকে ঠকালো। উত্তরে বলেছিলাম, দেবার হলে তো দিতই, দেয়নি যখন, তখন আমি বললেই বা কি লাভ হবে। তারপর থেকে ভাই আর যোগাযোগ রাখে না আমার সাথে। ভাইটাও সুখী হলো না, আর আমি এত সুখ পেলাম যে আমি বইতে পারলাম না। যখন একা থাকি, মনের হিসাবের খাতাগুলো খুলে দেখি, চাওয়া পাওয়ার হিসেব শূন্য। 70 বছরের ফেলে আসা দুঃসহ স্মৃতিগুলো আজও আমার সামনে দাঁড়িয়ে থাকে নতমস্তকে। কয়েকটি যুগ পেরিয়ে গেছে, অনেকেই আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু স্মৃতিগুলো এখনো আমার সাথেই আছে। শেষ পর্যন্ত ওরা নাকি আমার সাথেই থাকবে। কোনটা ঠিক হলো আর কোনটা বেঠিক হলো হিসেবের কোনো মিল নেই। আকাশ পানে চেয়ে থাকি আর বলি, মাগো, তুমি জানলে না তোমার আদরের মেয়েটা আজ কেমন আছে। কাকে বোঝাবো? একজন উদ্বাস্তু ছিন্নমূল পরিবার এবং এক অসহায় নারীর আত্মগাথা। আমার মতো লক্ষ লক্ষ মেয়ে বা নারীদের দুঃখের কথা সেই বুঝবে যে একমাত্র আমার মতন বাস্তব অভিজ্ঞ। দীর্ঘ এতদিন ধরে সিরিজটা চলার পর অবশেষে আজকে সিরিজটা শেষ হলো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সিরিজটা আজকে শেষ হয়ে গেল। অরুণ মণ্ডল এত সুন্দর যে একটা সিরিজ লিখবেন মানে আমি তো ভাবতেই পারিনি। ফাটাফাটি লিখেছেন। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। রোজ সিরিজটার মধ্যে যে ভয়েসটা শুনতেন সেটা আমার, আমি রিজু রায়। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।